পাতালের রাজা তার রানীর জীবন বিষের থেকেও বেশি বিষাক্ত বানিয়ে ফেলেছিল। মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন তার সমস্ত বিশ্বাস এবং সবকিছু দিয়েই ভালোবাসে। পাতালের রাজার মনে রানীর জন্য তো ভালোবাসা ভরপুর ছিল, কিন্তু সে তাকে না সম্মান দিতে পেরেছে না ঠিকঠাক ভালোবাসা। কিন্তু রানী তো তাকে অনেক ভালোবাসে, তাই তো পুনর্জন্মের গেটের ভেতরে ফেলে দেওয়ার পরেও সে সেখান থেকে আবারও ফিরে এসেছে। পাতালের রাজা রানীর সাথে ছলনা করছিল আর তাকে এটা জানিয়েছিল যে তার সমস্ত স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে এবং রানীর সাথে কাটানো সবকিছু সে ভুলে গিয়েছে। সেজন্য রানীও প্রাণপণে চেষ্টা করছিল তাকে সবকিছু মনে করানোর, কিন্তু একদিন তার ভুল ভেঙে যায় আর সে জানতে পারে রাজা আসলে তার সাথে এতদিন শুধুমাত্র ছলনা করেছে এবং তাকে মিথ্যা বলেছে আর তার পেটের বাচ্চাটিকেও রাজা অস্বীকার করেছে। এমনকি অন্য আরেকটা মেয়ের জন্য তার বাচ্চাকেও সে মেরে ফেলেছে। এখন তাদের এই ভালোবাসার শেষ পরিণতি কি হয় সেটাই আমরা দেখব আজকের এই গল্পে। আমি আশা করছি এই ড্রামাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় একটা ছেলে একটা মেয়ের গলা চেপে ধরে আছে। মেয়েটি মনে মনে বলছিল, আমার স্বামী ওই বিষাক্ত স্যুপ খাওয়ার কারণে আমাদের সবাইকে ভুলে গিয়েছে, এমনকি আমার সন্তানকেও। এরপর সেই মেয়েটি তার স্বামীকে জিজ্ঞাসা করতে শুরু করে, আপনার কি সত্যি আমাকে মনে নেই, আমাদের সন্তানকে মনে নেই, আমি আপনার স্ত্রী? তখন ছেলেটি তাকে বলে, আমার একটা স্ত্রী আছে, সেটা হলো ইউন। এটা বলে সে তাকে ধাক্কা দিয়ে পুনর্জন্মের গেটে ফেলে দেয়। ভেতরে যেতে যেতে সেই মেয়েটি বলছিল, পেইকিংজি, তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো? কিন্তু একটু পরেই সেই মেয়েটি আবারও পুনর্জন্মের দুনিয়া থেকে ফেরত চলে আসে, কিন্তু এবার তার হাতে একটা গাছ ছিল। তার দাসী তাকে দেখে তার কাছে ছুটে আসে আর তাকে বলে, আপনি এসব করা বন্ধ করুন, আপনি কেন এত কষ্ট করছেন? তখন মেয়েটি তাকে বলে, এই দেখো, আমি সেই গাছ নিয়ে এসেছি, এই গাছটা যদি রাজা খায় তাহলে তার সব স্মৃতি ফিরে আসবে। এটা ছিল পাতালের রানী জু ইয়াং ই এবং তার স্বামী ছিল পাতালের রাজা। পুনর্জন্মের গেট থেকে ফিরে আসার পরে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও সে ওই গাছটি নিয়ে দৌড়ে তার স্বামীর কাছে যাচ্ছিল যাতে তার স্বামীর স্মৃতি সে দ্রুতই ফিরিয়ে আনতে পারে। কিন্তু সেখানে যাওয়ার পর সে দেখতে পায় ভেতরে তার সাথে ইউন আছে, তাই সে ভেতরে না গিয়েই বাহিরে দাঁড়িয়ে থাকে এবং তাদের দুজনার কথোপকথন শুনতে থাকে। তখন সে রাজার মুখ থেকেই জানতে পারে তার স্মৃতি নষ্ট হয়নি, তার সবকিছুই মনে আছে, সে শুধুমাত্র ভুলে যাওয়ার ভান করছে। আর এই সব কিছু সে ততদিন পর্যন্ত করবে যতদিন না ইউন বাচ্চার জন্ম দেয়। আমরা আমাদের সুবিধার্থে এখন থেকে রানীকে শুধু জু বলেই ডাকবো। তো ইউন এখন এখানে জুকে দেখতে পায়, কিন্তু এরপরেও সে না দেখার ভান করে রাজার সাথে কৌশলে কথা বলতে থাকে। বাহিরে থেকে রানী জু এইসব কিছু শুনে তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল এবং তার হাতে থাকা ওই গাছটি সে আরো জোরে চেপে ধরে আর তার হাত থেকে অনেক রক্ত বেরোতে থাকে। আর একটা সময় গিয়ে ওই গাছটা একটা সাপে পরিণত হয়ে যায়, যেটা দেখে রানী চিৎকার দিয়ে ওঠে। এটা শুনে রাজা বাহিরে বেরিয়ে আসে বাহিরে কে আছে সেটা দেখার জন্য, কিন্তু সেখানে এসে সে কাউকেই দেখতে পায় না। এরপরে রানী তার আর রাজার অতীতের সম্পর্কের কথা ভাবছিল, যখন তাদের সম্পর্কটা অনেক সুন্দর ছিল এবং একে অপরকে অনেক ভালোবাসতো। পাতালের রাজা ইউনকে নিয়ে রানী জুয়ের ঘরে আসে আর তাকে বলে তার সমস্ত অর্থ এবং গয়না সবকিছুই যেন সে ইউনকে বের করে দেয়। বেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লালিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সাপোর্ট করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টেল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড ALO7 ব্যবহার করে আপনার প্রথম জমাতেই $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন, তাই এখনই পিন কমেন্ট লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেল লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ALO7 ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। কারণ কালকে তারা দুজন বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে রানী তো ভীষণ কষ্ট পাচ্ছিল। সে সবকিছু জানার পরেও রাজাকে জিজ্ঞাসা করছিল, আপনার কি সত্যি কিছু মনে নেই? কাল একটা বিশেষ দিন, সেটাও কি আপনি ভুলে গিয়েছেন? তখনই রাজার মনে পড়ে যায় যে কাল তার আর রানী জুয়ের অ্যানিভার্সিটি। এই দিনেই তারা দুজন বিয়ে করেছিল। এই সব কিছু তো রাজার মনে ছিল, কিন্তু এরপরেও সে রাগ দেখিয়ে রানীর গলা চেপে ধরে আর তাকে বলে, আমার কিছুই মনে নেই। এটা দেখে রানীর দাসী প্রোটেক্ট করে আর তাকে বলে, আপনি জানেন না সে
প্রেগনেন্ট, তার সাথে এরকম আচরণ কেন করছেন? এসব কিছু দেখে আবার ইউন বেশ আনন্দ পাচ্ছিল, কিন্তু দাসীর কথা শুনে রাজা তার গলা ছেড়ে দেয়। একটু পরে কিছু সৈন্যরা আসে রানী জুয়ের সব রকম গহনা এবং অর্থ নিয়ে। সেগুলো সবকিছুই এখন ইউনকে দিয়ে দেওয়া হবে। এটা দেখে রানীর দাসী আটকাতে চাইছিল, কিন্তু রানী জু তাকে আটকায়। সবকিছু নিয়ে নেওয়ার পরেও ইউনের মন ভরে না। এরপরে সে যখন টেবিলের উপর একটা তাবিজ দেখতে পায়, সে ওটাও নিতে যায়। তখন রানী জু তার হাত ধরে ফেলে আর রাজাকে বলে, আপনার কি সত্যি কিছু মনে নেই? আপনার কি এটাও মনে নেই যে এই তাবিজটা আপনি আমাকে উপহার দিয়েছিলেন? তখন রাজা তাকে বলে তার কিছুই মনে নেই। এটা শুনে রানীর অভিমান হয় আর সে ইউনের হাত ছেড়ে দেয়। তখন ইউন সেই তাবিজটা খুশি মনে নিয়ে নেয়। এটা দেখে রানীর দাসী আবার সহ্য করতে পারে না, তাই সে তার হাত থেকে ওই তাবিজটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এটা করতে গিয়ে তাবিজটা পড়ে সেখানেই ভেঙে যায়। আর এটা দেখে ইউনের অনেক বেশি রাগ হয়, যার কারণে সে তাকে একটা জোরে চড় মারে। এটা দেখে জুয়ের আবার অনেক বেশি রাগ হয় তার উপরে, তাই সে তাকে উল্টো চড় মারতে যায়, কিন্তু তখনই রাজা এসে তার হাত ধরে ফেলে। এটা দেখে রানীর দাসী তার সাপোর্টে কথা বলতে শুরু করে আর রাজার অনেক রাগ হয়ে যায় এবং সে তাকে তার শক্তি দিয়ে আক্রমণ করতেই যাবে। তখনই রানী তার দাসীর সামনে চলে আসে, যার কারণে সেই আঘাতটা গিয়ে তার গায়ে লাগে আর সে অনেক ব্যথা পায়। এটা দেখে রাজার একটু একটু তার উপরে দয়া হতে শুরু করে। ইউন আবার এটা খেয়াল করে আর সে দ্রুত রাজার পায়ে ধরে মাপ চাইতে শুরু করে, যাতে করে রাজার রানী জুয়ের প্রতি থেকে মনোযোগটা সরে যায়। রানী জু ছিল একটা পবিত্র ইয়ন বডির মেয়ে, যার কারণে রাজা তাকে যতবারই পুনর্জন্মের গেটে ফেলে দিয়ে আসুক না কেন, সে আবারও ফিরে আসতে পারবে এবং তার পেটের সন্তানও হবে আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ। এখন তার সাথে এরকম জুলুম করার আসল উদ্দেশ্যটা কি, সেটা আমরা তো আস্তে আস্তে গল্পটা এগোলেই বুঝতে পারবো। পরের সিনে তাদের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে ইউন খুব সুন্দরভাবে বউ সেজে এসেছিল এবং রানী জুও সেখানে উপস্থিত ছিল। সে নিজের হাতে বিয়ের সবকিছুর আয়োজন করছিল। সেখানকার লোকজন এসব কিছু দেখে কথা বলাবলি করছিল। একটু পরে তাদের বিয়ে শুরু হয়ে যায় এবং রানী জু নিজেই তাদের বিয়ে পড়ায়। তাদের বিয়ে পড়াতে পড়াতে সে ভাবছিল তার এবং পাতালের রাজার বিয়ের কথা। এটা ভেবে সে অনেক কষ্টও পাচ্ছিল ভেতরে ভেতরে, কিন্তু এরপরেও সব কষ্ট মনের ভেতরে চাপা দিয়ে সে তাদের বিয়ে পড়িয়ে দিচ্ছিল এবং সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু রাজা তার হাত ধরে ফেলে, কারণ বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তাকে সে কোথাও যেতে দিবে না। এরপর ইউনের হাত সে রানী জুয়ের হাতের উপরে রাখে আর রানী আবারও তাদের বিয়ে পড়াতে শুরু করে, কিন্তু ইউন অশান্তি বাড়ানোর জন্য ইচ্ছা করেই রাজার গায়ের উপরে পড়ে যায় আর এমন ভাব দেখায় যেন রানী জু ইচ্ছা করেই তার সাথে এটা করেছে। যখন রাজা তার উপরে রেগে যাচ্ছিল, তখন আবার সে ভালো সাজার জন্য রাজাকে বলে, রানীর কোনো দোষ নেই, আমি ইচ্ছা করেই পিছলে গিয়েছিলাম। এরপর রাজা তাকে দেখানোর জন্য রানীকে কোলে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এসব কিছু দেখে রানী সিদ্ধান্ত নেয় সে এখন ওই স্যুপটা পান করবে, যেটা পান করলে মানুষ সব স্মৃতি ভুলে যায় এবং সে আবারও ওই পুনর্জন্মের দরজার কাছে যাবে। তখন তার দাসী তাকে বলছিল, ভূত ডাক্তার পুনর্জন্মের দরজা ব্যাখ্যা করতে পারে, তার কাছে যাওয়ার পরে আপনি সেই স্যুপটা খাবেন এবং সবকিছু ভুলে যাবেন আর নিজের জীবন নতুন করে গড়ে তুলবেন। রানী একটা চিঠিও লিখেছিল, কিন্তু তখনই সেখানে কিছু সৈন্য চলে আসে, যার কারণে সে দ্রুত ওই চিঠিটা লুকিয়ে ফেলে। তারা মূলত রানী জুকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল ইউনকে বিষ দেওয়ার অপরাধে, তাই তাকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পাতালের রাজার কাছে। সেখানে ইউন রাজার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলছিল আর সে তাকে বলছিল, আমি মরে যেতে চাই না, আমি বাঁচতে চাই আর তোমার সাথেই বাঁচতে চাই। এটা শুনে পাতালের রাজা তো মনে মনে অনেক রেগে যায় আর সে রানী জুকে বলে, তোমার তো মনের ভেতরে গিরগিটি রয়েছে, তোমার কাছে আর কিছুই বাকি নেই, শুধু তোমার ওই পবিত্র ইয়ন বডি ছাড়া, তুমি এখন কি করবে? তখন রানী জু তাকে বলে, আপনার তো তাহলে সবকিছুই মনে আছে তাই না? এটা শুনে রাজা রেগে যায় আর তাকে বলে, তুমি কি বলতে চাও? তখন রানী জুও তার উপরে একটু রেগে যায় আর তাকে বলে, আপনি আমার কথা সিরিয়াসলি নিন, আপনার কি সত্যি কিছু মনে নেই? তখন রাজা তার কথা অ্যাভয়েড করে আর তাকে হুমকি দিয়ে বলে সে যেন খুব দ্রুতই ইয়নকে সুস্থ করে তোলে এবং তার বিষ নিরাময় করে, কিন্তু রানী জু এটা করতে রাজি হয় না। তখন রাজা তাকে বলে, কালকেই পুনর্জন্মের দরজা খুলে যাবে আর তোমার মৃত বাবা মা এবং ভাই এখানে রয়েছে। এটা বলে সে পাতালের দরজা খুলে দেয় এবং তার মায়ের আত্মা সেখানে পাঠিয়ে দেয়। এটা দেখে রানী জু তো অনেক কষ্ট পাচ্ছিল আর তাকে এরকমটা করতে বারণ করছিল। সে তাকে বলে, আমার বাবা আপনাকে রক্ষা করতে গিয়ে মারা গেছে এবং আমার ভাই আপনার জন্য সীমান্তে গিয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, এমনকি আমার মাও আপনাকে সন্তানের মতো আদর করে, তাহলে তাদের প্রতি আপনার এরকমটা করা একদমই
উচিত নয়। যারা তোমাকে এত ভালোবাসা দিয়েছে তাদের প্রতি তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারলে? তখন পাতালের রাজা আবারও তাকে উত্তর দেয় যে তার ওসব কিছুই মনে নেই, সে সবকিছুই ভুলে গিয়েছে। তার এরকম উত্তরে রানী নিজেকে ব্যর্থ ফিল করছিল। আর শেষ পর্যন্ত সে রাজাকে বলে সে প্রেগনেন্ট, তার পেটের বাচ্চা এখনো গঠিত হয়নি, সে যদি তার শক্তি ইউজ করে তাহলে তার বাচ্চা মারা যেতে পারে। এটা শুনেই ইউন রক্তবমি করতে শুরু করে আর রাজাকে বলে আপনাকে সে বোকা বানাচ্ছে, সে একটা খাঁটি ইয়ন দেহের অধিকারী, তাই তার বাচ্চার কিছুই হবে না। তখন রাজা তাকে বলে এটা তো তোমার সন্তান, এর সাথে আমার কি লেনা দেনা। এটা বলেই সে তার বাবার আত্মাকেও জাহান্নামে পাঠিয়ে দেয়। তখন রানী জু কোনো উপায় না খুঁজে পেয়ে রাজাকে বলে ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কথা মানব, তবে সবার আগে আপনি আমার ভাইকে যেতে দিন। এটা বলার পরে রাজা তার ভাইকে ছেড়ে দেয়। এরপর রানী তাকে আবারও প্রশ্ন করে আপনি কি সত্যি কোনোদিন আমাকে ভালোবাসেননি? কিন্তু রাজা তাকে এবারও অপমান করে আর তার ভেতরে থাকা সমস্ত শক্তি টেনে বের করতে শুরু করে। তখন তার পেটের বাচ্চাও ক্ষতিগ্রস্ত হতে থাকে। এটা দেখে রানীর দাসী চিৎকার করছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে ইউনও ছলনা করে যাচ্ছিল, যার কারণে রাজার রানী জুয়ের প্রতি একটুও দয়া হয় না আর সে তার ভেতরে সব শক্তি ইউনের দেহে প্রবেশ করায়, যার কারণে রানী জুয়ের পেটে থাকা বাচ্চা মারা যায়। পরের সিনে রানী জুকে অজ্ঞান অবস্থায় খাটে শুয়ে থাকতে দেখি, তার পাশে রাজাও ছিল। তখনই তার কাছে ইউন আসে। তখন রাজা তাকে বলে সে আর এই স্মৃতি নষ্ট হওয়ার নাটক তার সাথে চালিয়ে যেতে পারবে না। তখন ইউন তাকে বলে সে এখন এরকমটা করতে পারবে না, কারণ তার গর্ভেও এখন একটা বাচ্চা আছে। তখন রাজা তাকে বলে বাচ্চার ভালোভাবে চিকিৎসা করাও, কারণ বাচ্চার জন্ম হওয়ার পরে আমি সব সত্যি কথা খুলে বলবো এবং রানীর কাছে ক্ষমা প্রার্থনা করব। আমি জানি সে আমাকে ক্ষমা করে দিবে, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। এটা দেখে ইউনও রাজাকে বলে সেও তাকে অনেক ভালোবাসে, তাই যেন সে কখনো তাকে ছেড়ে না দেয়। তখন রাজা তাকে বলে আমি শুধুমাত্র রানী জুকেই ভালোবাসি, আর কাউকে নয়। আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করেছিলাম এটার জন্য যে তোমার পেটে আমার বাচ্চা রয়েছে, তোমাকে বিয়ে করা হয়ে গেছে, তাই এখন আমি এই নাটকটা শেষ করতে চাই। আর তোমার এত চিন্তা কিসের, কারণ তোমার বাচ্চা হবে এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। এসব কথা বলতে বলতে রানী জুয়ের জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে তার বাচ্চাকে খুঁজতে শুরু করে। তার এরকম ছোটাছুটি দেখে রাজা তাকে আটকায় আর তাকে বলে সে এরকম কেন করছে। তখন রানী তাকে বলে আমাকে সত্যি করে বলো আমাদের সন্তান কোথায়। তখন রাজা তাকে বলে দেখো তুমি আমাদের চিকিৎসা করেছো, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ, সেজন্যই আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু তোমার বাচ্চা মরে যাক বা বেঁচে থাকুক তাতে আমার কিছুই যায় আসে না। এটা শুনে রানী অনেক বেশি রেগে যায় আর সে রাজাকে ধাক্কা দিয়ে তার উপরে চিল্লাতে শুরু করে। তখন ইউন তাকে বলে আপনার বাচ্চা এখানে আছে। তখন সে তার কাছে ছুটে যায় আর তাকে বলে তুমি জানো আমার বাচ্চা কোথায়, আমি তোমাকে অনুরোধ করছি প্লিজ তুমি আমাকে বলো আমার সন্তান কোথায় আছে। তখন ইউন তার হাতে থাকা সেই ঔষধের বাটিটা তাকে দেখায় আর তাকে বলে তোমার বাচ্চা এখানে আছে। সে ওটা খেয়ে নেয় আর তাকে বলে এখন তোমার বাচ্চা আমার পেটে। এরপর রাজা তাকে বলে তুমি পবিত্র ইয়ন বডির হলেও 3 বার পুনর্জন্ম নেওয়ার পরে তোমার শক্তি কমে গিয়েছে, তাই এই বিষ নিরাময় করার জন্য তুমি যথেষ্ট নও আর তোমার বাচ্চা পাতালে রয়েছে। তখন রানী রেগে যায় আর তাকে বলে আমার বাচ্চা পাতালে রয়েছে নাকি তুমি ওটা ইউনকে খাইয়ে দিয়েছো। এটা বলে সে তাকে একটা চর মারে। তখন ইউন তার সামনে দাঁড়ায় আর তাকে বলে তুমি রাজাকে না মেরে আমাকে আঘাত করো। তখন রাজাও তাকে বলে তুমি তো ইউনকে বিষ খাইয়ে দিয়েছিলে, তাই তুমি মনে করো এটা তোমার শাস্তি, তোমার বাচ্চা এখন মৃত। তখন ইউনও তাকে বলতে থাকে হতে পারে তোমার আধ্যাত্মিক সন্তানের কারণে আমার পেটের বাচ্চা এখন রূপ নিচ্ছে, তুমি এটাকে ধরে দেখো। এটা বলে সে যখন তার হাত তার পেটের উপরে রাখতে যাবে তখন রানী আরো বেশি রেগে যায় আর তাকে বলে আমি তোমাকে মারতে চাই। এটা বলে যখন সে তার শক্তি প্রয়োগ করতেই যাবে তখন রাজাও তার উপরে শক্তি প্রয়োগ করে। যেহেতু রাজার শক্তি তার থেকে অনেক বেশি ছিল তাই সে তার সাথে পেরে ওঠে না। তখন রানী পাতালের রাজাকে বলে আমার বাবা মাকে আপনি দোজকে পাঠিয়ে দিয়েছেন, এমনকি আমার সন্তানকেও আপনি মেরে ফেলেছেন, এখন কি আপনি সন্তুষ্ট নাকি আরো কিছু পাওয়ার আছে আমার কাছ থেকে। এত কিছু হয়ে যাওয়ার পরেও রাজা তাকে আবারও বলে তার কিছুই মনে নেই, তাই তার এসবের সাথে তার কোনো সম্পর্কই নেই। তাই আগামীকাল পুনর্জন্মের ব্রিজের উপর থেকে যখন 3 বার ঘন্টা বাজবে তখন যেন সে নিজের পুনর্জন্ম নিয়ে ভাবে। তখন রানী তাকে বলে ঠিক আছে, আমিও আর চাই না অনন্তকালে আমরা কখনো একসাথে হই। এটা বলে শত কষ্ট বুকে জড়িয়ে সে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রানী তার দাসী এবং আন্ডারওয়ার্ল্ডের রাক্ষস ডাক্তারকে নিয়ে পুনর্জন্মের ব্রিজের কাছে চলে গেছে। এই রাক্ষস ডাক্তারের নাম হলো শেন হুয়ান। সেখানে যাওয়ার পর রানী তার সেই চিঠিটা তার দাসীর হাতে দেয় আর তাকে বলে এটা পৌঁছে দিতে
আমাকে সাহায্য করো। রানী তাকে ছেড়ে চলে যাচ্ছে এটা ভেবে তার দাসী কান্না করছিল আর তাকে বলছিল সে যেখানেই থাকুক না কেন সে তাকে সারা জীবন মনে রাখবে। এরপর রানীর ওই চিঠিটা পৌঁছে দেওয়ার জন্য সে ওখান থেকে চলে যায়। এরপর সেন তাকে বলে এই পুনর্জন্ম কিন্তু অনন্তকালের, এরপরে তুমি আর কোনোদিনও পিছনে ফিরে তাকাতে পারবে না। একটু পরেই সেখানকার পুনর্জন্মের দরজা খুলে যেতে শুরু করে আর রানী জু ধীরে ধীরে সেই ব্রিজের উপরে উঠতে শুরু করে। অন্যদিকে রাজাকে দেখি, পাতালের রাজা সেই ভাঙা তাবিজটাকে আবারও দেখতে পায়। ওটার দিকে তাকিয়ে সে মনে করে সে একটা কিছু ভুল করেছে আর তার মনের ভেতরে গিল্টি ফিল হতে শুরু করে। তখন সে ইউনকে বলে এই নাটকটা সে আর তার সাথে চালিয়ে যেতে পারবে না। এটা বলেই সে কিছু একটা মনে করে রানীকে খুঁজতে শুরু করে চারিদিকে। তখন ইউন তার পিছু করে আর তাকে বলে তার বোন হয়তো আবারও কোনো একটা কৌশলে তার সাথে গেম খেলছে, কিন্তু এইবার রাজা তার ছলনায় আসতে চায় না। ঠিক তখনই সেখানে রানীর দাসীও চলে আসে আর রাজা তাকে রেগে গিয়ে জিজ্ঞাসা করে রানী কোথায়। তখন সে তাকে বলে আপনার কি সত্যি রানীর কথা মনে আছে? কিন্তু আপনি তো তাকে ভুলে গিয়েছেন। তখন রাজা তার উপরে রেগে যায় আর তাকে বলে আমি তাকে ভুলে গিয়েছি, কিন্তু সেটা আগের স্মৃতি, এখনকার নয়। সে কোথায় আছে আমাকে এখনই বলো। তখন দাসী তাকে বলে রানী যখন পুনর্জন্মের দরজা থেকে ফিরে আসে তখন সে তার সাথে তার স্মৃতি ফেরানোর ঔষধ নিয়ে এসেছিল আর সেটা নিয়ে সে তার রুমে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে রাজা তার সাথে অভিনয় করছে। সে ওই দিন তার সব কথাই শুনে ফেলেছিল আর সব সত্যটা সে জানতো। এসব কিছু শুনে রাজা অবাক হয়ে যায় আর সে ওই দিনগুলোর কথা মনে করতে থাকে যখন যখন রানী তাকে জিজ্ঞাসা করেছিল তার কিছু মনে আছে কিনা। আর সে বুঝতে পারে রানী সব জানতো বলেই তাকে বারবার জিজ্ঞাসা করছিল এবং তাকে সুযোগ দিতে চাইছিল, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে। এরপর দাসী সেই চিঠিটা রাজাকে দিয়ে দেয় আর তাকে বলে রানী তার জন্য এটা দিয়ে গেছে। সে আসলে রাজাকে ডিভোর্স দিয়েছে আর সে পুনর্জন্মের ব্রিজে চলে গেছে আবার পুনর্জন্ম নেওয়ার জন্য। এমনকি রাজা যে ইউনকে বিয়ে করার জন্য এবং তার সন্তানকে রক্ষা করার জন্য তাকে ধোঁকা দিয়েছে এবং স্মৃতি নষ্ট হওয়ার ভান করেছে এটা সে আগে থেকেই জানতো। অন্যদিকে রানীকে দেখানো হয় সে ওই ব্রিজের উপর দিয়ে হেঁটেই যাচ্ছিল আর এদিকে রাজা সেই চিঠিটা পড়ে তার কাছে দৌড়ে যাচ্ছিল। রানী যখন পুনর্জন্মের ব্রিজটা পার করে ফেলে তখন একটা মহিলা তার সামনে আসে আর তাকে একটা স্যুপ খেতে দেয়, যেটা খাওয়ার পরে সে তার অতীতের সবকিছু ভুলে যাবে। এটা বলে সে ওই স্যুপটা তাকে দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। রানী যখন সেই স্যুপটা খেতেই যাবে তখনই সেখানে রাজা চলে আসে আর তার কাছ থেকে ওই বাটিটা ফেলে দেয় আর তাকে বলে তুমি এমনটা করতে পারো না। ঠিক আছে, আমি তোমার সাথে অভিনয় করেছি, আমি মানলাম, তার জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমাও চেয়ে নিচ্ছি, কিন্তু তাই বলে তুমি তোমার স্বামীর সাথে এরকম করবে? তোমার কি একটুও আমার কথা মনে পড়লো না? এটা বলার পরেই রানী তাকে বলে আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারলাম না। তখন রাজা বুঝতে পারে সে ওই স্যুপটা খেয়ে ফেলেছে, তাই সে তার শক্তি দিয়ে তার পেট থেকে ওই স্যুপটা বের করে আনে আর তাকে বলে তোমার সাহস কি করে হলো এই সিদ্ধান্ত নেওয়ার, আর তুমি আমাকে ডিভোর্সই বা কি করে দিলে? তখন রানী তাকে বলে তাহলে আমি কি করতাম? রাজা আমাকে ভুলে গিয়েছে আর আমার সাথে তার কোনো সম্পর্কও নেই। তখন রাজা তাকে বলে ইউনের পেটে আমার বাচ্চা ছিল আর সে আমাকে অনেক ভালোবাসতো, তাই আমি তাকে কথা দিয়েছিলাম আমি তাকে ধুমধাম করে বিয়ে করব আর বিয়ে হওয়া পর্যন্ত আমি স্মৃতি নষ্ট হওয়ার ভান করব, আর সেজন্যই আমি তোমার এই ডিভোর্সের কাগজ এখন মেনে নিচ্ছি না। তখন রানী তাকে বলে আপনি মেনে নিন বা না নিন তাতে আমার কি? আপনি আমার মা বাবাকে দোজখে ঠেলে দিয়েছেন, আমাকে নির্যাতন করেছেন এবং আমার বাচ্চাকে নিজের হাতে হত্যা করেছেন, এই সবই সত্য, তাই এখন এসব বলে কোনোই লাভ নেই। কিন্তু এরপরেও রাজা তাকে তার সাথে যেতে বলে, কিন্তু রানী তাকে নিষেধ করে দেয় আর তাকে বলে সে এখন পুনর্জন্মের পথেই যেতে চায়, তাই সে যেন তাকে অনুমতি দেয়। কিন্তু রাজা এটাতে রেগে যায় আর তাকে বলে সে কখনোই তাকে অনুমতি দিবে না। এটা বলেই সে ওই কাগজটা ছিঁড়ে ফেলে। তখন রানী তাকে বলে এটা ছিঁড়ে কোনো লাভ নেই, কারণ এটা স্বর্গের সিলমোহর দ্বারা সিল করা আছে, আর যেহেতু সে পবিত্র ইয়ন বডির একজন মেয়ে তাই তার পবিত্র রক্ত দিয়ে লেখা এই চিঠিটা। এটা শুনে রাজা রেগে যায় আর তার সৈন্যদের ডেকে বলে রানীকে যেন তারা এখান থেকে মহলে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে গিয়ে সে তার রুমে প্রবেশ করার সাথে সাথেই তার দাসী তাকে একটা চিঠি দেয় আর তাকে বলে শেন হুয়ান মানে সেই ভূত ডাক্তার তাকে এই চিঠিটা দিয়েছে। সে যখন ওই চিঠিটা খুলে পড়তেই যাবে তখনই সেখানে ইউন চলে আসে। ইউন আসার পরে তার হাতে ওই চিঠিটা দেখে সে হুট করেই চিঠিটা তার কাছ থেকে কেড়ে নেয় এবং সে পড়ে বুঝতে পারে যে শেন হুয়ান তাকে পুনর্জন্মের পথে যেতে সাহায্য করবে।
করবে। এখন সে ওই চিঠিটা কেড়ে পড়ার কারণে রানী তার উপরে রেগে যায়। তখন ইউন তাকে বলে, তুমি এখনো কিভাবে এখানে স্বাভাবিকভাবে আছো? শুধুমাত্র আমার বাচ্চাকে বাঁচাবে বলে তোমার বাবা আমাকে দোজখে যেতে হয়েছে, এমনকি তোমার বাচ্চাকেও মেরে ফেলেছে, এরপরেও তুমি কিভাবে শান্ত আছো? কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো, আমার পেটে কোনো বাচ্চাই নেই আর আমার দেহে কোনো বিষও নেই। আমি এই সব কিছু করেছি তোমার প্রতি হিংসার কারণে। আমি চাই তোমার কাছে যা আছে সে সব কিছু আমি কেড়ে নিব। এসব কিছু বলে সে রানীকে রাগিয়ে দেয়। তখন রানীও তার উপরে অনেক রেগে যায় আর তার গলা চেপে ধরে। ঠিক তখনই সেখানে রাজা চলে আসে। রাজাকে দেখে ইউন ইচ্ছা করেই মাটিতে পড়ে যায় এবং রানীর পা ধরে তার সন্তানের জীবন ভিক্ষা চাইতে শুরু করে। রাজা ভেতরে এসে রানীর উপরে একটু রেগে যেতেই যাবে, তখন ইউন তাকে বলে এই সব কিছু তার কারণেই হয়েছে। তখনই সে তার হাতে একটা কাগজ দেখতে পায় আর সে ওইটা তার কাছ থেকে চেয়ে নেয়, যেখানে রানীকে পুনর্জন্ম নেওয়ার জন্য সাহায্য করার কথা লেখা ছিল। এটা দেখেই রাজা তো তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, তুমি এত অস্থির কেন পুনর্জন্ম নেওয়ার জন্য? তুমি কি তার সাথে এখান থেকে পালাতে চাও? এটা শুনে রানী একটু রেগে যায় আর তাকে বলে, আপনি আমাকে মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? আমি এখান থেকে তার সাথে কেন পালাবো? তাদের কথার মাঝখানে ইউন আবারও অসুস্থ হওয়ার ভান করে আর রাজাকে বলে, সেই দিন রানীর বাচ্চা খেয়ে নেওয়ার পর তার শরীর অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। যদি রানীর পেটে রাজার বাচ্চা থাকতো তাহলে তো এরকমটা হওয়ার কথা নয়, তার তো পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার কথা। এটা শুনেই তো রাজা আরো বেশি রেগে যায় আর রানীর গলা চেপে ধরে তাকে বলতে থাকে তার পেটের বাচ্চা কার ছিল। এটা দেখে রানীর দাসী তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে রাজা তাকেও আঘাত করে। তখন রানী তাকে বলে, আপনার কি স্মৃতি লোপ পেয়েছে? আপনার কি মনে নেই আমি আপনার স্ত্রী নই আর আমার বাচ্চার সাথেও আপনার কোনো সম্পর্ক নেই? তাই এই বাচ্চা কার এটা নিয়ে আপনার মাথা ব্যথা থাকাও উচিত না। আর আমি কোথায় যাব, কার সাথে যাব সেটাও আপনার ব্যাপার নয়। তখন রাজা তার গলা ছেড়ে দেয় আর তাকে বলে, স্মৃতি নষ্টের ভান করাটা আমার দোষ, কিন্তু ইতোমধ্যেই তার জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়েছি। তুমি আর কি চাও? তুমি আমার রানী, তাই তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে এটা আমি বিশ্বাস করতে পারছি না আর এটা আমি কখনো হতেও দিব না। তার এসব কথা শুনে রানী হাসতে শুরু করে, কিন্তু রাজা এরপরেও তাকে আরো কথা শোনাতে থাকে এবং তার উপরে রেগে যায়। কিন্তু রানী আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে আর হুট করেই সে রক্ত বমি করে। এটা দেখে রাজা আর তাকে কিছু বলতে পারে না। তখন রানী রাজার আগের রূপের কথা ভাবছিল আর এখনকার কথা ভাবছিল। আগে আর এখনকার মধ্যে কত পার্থক্য। তাই সে রাজাকে বলে, আমি যাকে ভালোবেসেছি তুমি তার নখের যোগ্যও নাও, সে তোমার থেকে 1000 গুণ ভালো। রানী তো আসলে পাতালের রাজার কথাই বলছিল, কিন্তু সে তাকে ভুল বোঝে আর মনে করে সে হয়তো অন্য কোনো পুরুষের কথা বলছে। তাই সে তার উপরে আরো অনেক বেশি রেগে যায়। পরের সিনে দেখতে পাই রানী অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। তাই তার দাসী তাকে শেন হুয়ানের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছে। সেখানে আসার পর শেন হুয়ান তাকে জানায়, আপনি ইতোমধ্যেই আপনার আত্মা হারিয়েছেন, তাই আমি ভয় পাচ্ছি আপনি মারা যাবেন। সেজন্য যত দ্রুত পারেন আপনি মধ্যরাতের আগেই ভালোবাসা ভুলে যাওয়ার পানি পান করবেন এবং যত দ্রুত সম্ভব আপনাকে পুনর্জন্মের পথে এগিয়ে যেতে হবে। আর সেখানে যাওয়ার পর ফিরে আসার কোনো পথ নেই, তাই আপনাকে সেরকম প্রস্তুতি নিয়েই যেতে হবে। এরপর হুয়ান রানীকে একটা ঔষধ খাইয়ে দেয় যাতে সে আপাতত সুস্থ হয়ে যায়। পরের সিনে রানী রাজার কাছে যায়। সেখানে গেলে রাজা জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? তখন রানী তাকে বলে, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। এটা বলতেই রাজা তার হাত টেনে ধরে কোলে তুলে নেয় এবং তাকে খাটে শুইয়ে দিয়ে কিস করতে যায়। কিন্তু তখনই রানীর চোখ দিয়ে পানি বেরিয়ে আসতে থাকে। তখন রাজা তাকে বলে, তুমি এখনো আমার প্রতি কঠোর হয়ে রয়েছো। এটা বলে সে যখন তাকে আবারও কিস করতে যাবে তখন রানী তাকে বলে, তুমি বলেছিলে তুমি কখনোই আমার প্রেমে পড়তে পারো না, কারণ আমি একজন শয়তান মেয়ে। আমার হৃদয় অনেক কুৎসিত। এর থেকেও বড় বিষয় আমি তোমার স্ত্রী নই। তখন রাজা রেগে যায় আর তাকে বলে, সবাই জানে তুমি আমার রানী, তাই আমি না চাইলে তুমি আমাকে ছেড়ে দিতে পারবে না। তুমি যদি অন্য পুরুষকে ভালোবেসেও থাকো তাহলে এখন থেকে তুমি তাকে ভুলে যাও এবং নতুন ভাবে শুরু করো। কিন্তু এরপরেও রানী তার সাথে থাকতে রাজি হয় না। তখন রাজা জোর করেই তার সাথে সম্পর্ক করতে চায় আর যার কারণে তার ঘাড়ের কাছের কাপড় সে সরিয়ে দেয়। তখন সে দেখতে পায় সে অনেকটাই আহত। এটার কথা জিজ্ঞেস করলে রানী সেখান থেকে উঠে যেতে চায়, কিন্তু রাজা তাকে আটকে সেই ঘা দেখিয়ে বলে, এটা কি তার সাথে থাকার চিহ্ন? এটা শুনে রানী রেগে যায় আর তাকে জোরে একটা চড় মারে। তখন রাজা অনেক বেশি রেগে যায় এবং তার দাসদেরকে আদেশ করে যাতে তারা ভূত ডাক্তারের কাছে যায় এবং সেখান থেকে ভালোবাসা ভুলে যাওয়ার পানি আনে। তার আদেশ মতোই সৈন্যরা সেই পানি আনে আর রাজাকে বলে আরো একবার ভেবে দেখতে। সে পানিটা তাদের হাত থেকে নিয়ে সে রানীকে বলে এই পানিটা যেন সে পান করে।
আর যার সাথে তার এখন অবৈধ প্রেম রয়েছে সে যেন তাকে চিরদিনের মতো ভুলে যায়। এই কথা শুনে রানী চুপ করে বসে থাকে। তখন রাজা তার উপরে রেগে যায় আর তাকে বলে, তুমি এখনো এটা পান করতে রাজি নও? আমি চাই এই পানিটা পান করে তুমি সেই মানুষটাকে ভুলে যাও এবং আমার সাথে সারা জীবন থাকো। তখন সৈন্যরা রাজাকে বলে, আমরা শত বছর ধরে দেখে আসছি রানী আর আপনার ভালোবাসা, তাই এই পানিটা পান করানোর আগে আরো একবার ভালোভাবে ভেবে দেখুন, এখানে তো আপনার কোনো ভুলও হতে পারে। কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না আর রানীকে সেই পানিটা পান করতে বলে। রানীও তাকে আর কিছুই বলে না, কারণ এটাই তো তাদের প্ল্যান ছিল, মধ্যরাতের আগে এই পানিটা পান করা। তাই সে রাজাকে আরো একটু উস্কে দেয় এবং সে পানিটা পান করে আর ধীরে ধীরে তাদের সমস্ত স্মৃতি সে ভুলে যায়। এরপর সে যখন রাজার দিকে তাকিয়ে তাকে চিনতে পারছিল না তখন রাজা অবাক হয়ে যায় আর সে হুয়ানকে জিজ্ঞাসা করে, এই পানি পান করার পর তো তার ওই মানুষকে ভুলে যাওয়ার কথা যাকে সে ভালোবাসে, কিন্তু সে আমাকে কেন চিনতে পারছে না? তখন হুয়ান তাকে বলে, কারণ সে যাকে ভুলে যেতে চেয়েছিল সেটা হলো আপনি। তখন রাজা বুঝতে পারে যে রানীর হৃদয় আসলে যে ছিল সেটা আসলে সে। এখন রানীর যেহেতু রাজাকে আর মনে নেই তাই সে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু রাজা তার হাত ধরে তাকে আটকায় আর তাকে বলে, তুমি এখান থেকে যেতে পারবে না, কারণ তুমি আমার স্ত্রী এবং আমার রানী। কিন্তু রানী তার কাছ থেকে জোর করে তার হাত ছাড়িয়ে হুয়ানের কাছে যায়। এটা দেখে রাজা রেগে যায় আর তার শক্তি দিয়ে তার পেটের ভেতরের সেই ঔষধটা বের করে ফেলতে চায়। কিন্তু তখন হুয়ান তাকে বলে, এটা করে কোনো লাভ নেই, কারণ এই পানির কোনো প্রতিকার নেই। সে এখন অনন্তকালের জন্য আপনাকে ভুলে গিয়েছে। এটা শুনে রাজা তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, আমি এত কিছু বুঝি না, তুমি আমাকে বলো তার স্মৃতি ফিরিয়ে আনার উপায় কি? তখন হুয়ান তাকে বলে, ভূতের পাহাড়ের উপরে স্মৃতির বসন্ত আছে, তাকে সেই বসন্তের জল এনে দাও আর সেই জলই তাকে সব স্মৃতি মনে করিয়ে দিবে। কিন্তু সেই পাহাড়ে আজ পর্যন্ত কোনো জীবিত মানুষ প্রবেশ করতে পারেনি, কারণ সেখানকার ঝর্ণার জল আত্মাকে ক্ষয় করবে। তবে পাতালের রাজার তো অনেক শক্তি আছে, তাই একমাত্র সেই ওখানে যেতে পারবে। এটা শুনে সে ওখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর হুয়ানকে রানীর যত্ন নিতে বলে সে ওখান থেকে চলে যায়। তখন হুয়ান রানীকে বলে, সময় এসে গিয়েছে, এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এরপরে তারা দুজন আবারও সেই পুনর্জন্মের দরজার কাছে চলে যায় আর রানী আবারও সেই ব্রিজের উপরে হাঁটতে শুরু করে। অন্যদিকে রাজাকে দেখি সে ফিরে এসেছিল। তখনই তার কাছে ইউন আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে, তুমি আমার কাছে কেন আসনি? কিন্তু রাজা তার কোনো কথায় পাত্তা না দিয়ে রানীকে খুঁজতে শুরু করে। তখন ইউন তাকে বলে, তাকে খুঁজে কোনো লাভ নেই, কারণ সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে। সে আসলে পুনর্জন্ম নেওয়ার জন্য সেই ব্রিজে গিয়েছে। এটা শোনার সাথে সাথেই রাজা সেই ব্রিজের উপরে চলে আসে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। তখনই তার কাছে হুয়ান আসে আর তাকে বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো, রানী পুনর্জন্মের দরজার ভেতরে প্রবেশ করে গিয়েছে। এটা শুনে রাজা তাকে বলে সে তাকে ফিরিয়ে আনবে। তখন হুয়ান তাকে বলে সে ইতোমধ্যেই ছাই হয়ে গিয়েছে। তখন রাজা তাকে বলে, এটা কিভাবে সম্ভব, তার আত্মা কিভাবে নষ্ট হয়ে যেতে পারে? তখন হুয়ান তাকে বলে, তার আত্মা আগেই নষ্ট হয়ে গিয়েছিল, কারণ তার দেহে 72টা ক্ষত ছিল, যে ক্ষতগুলো তোমারই দেওয়া। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষত হয়েছিল তার হৃদয়, যেটা তুমি নিজের হাত দিয়েই কেটেছো। এরপরেও তুমি জিজ্ঞাসা করছো এটা কিভাবে সম্ভব? তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, তার ভালোবাসাকে অপমান করেছো। তখন রাজা তাকে বলে, কেন? তার হৃদয় রক্ষা করার জন্য তার কাছে তো তাবিজ ছিল। তখন হুয়ান বলে, কেন? তুমি তো নিজের হাতে সেটা ইউনকে দিয়ে দিয়েছো, তোমার মনে নেই? তুমি তার সাথে কি করনি? এমনকি তার পেটের বাচ্চাকেও তুমি ছাড় দাওনি, যে বাচ্চাটা তোমারই রক্তে মাংসে গড়া ছিল। রাজা তো আগে থেকেই সন্দেহ করতো যে রানীর পেটে তার বাচ্চা ছিল না, তাই সে এবারও এই কথা বিশ্বাস করছিল না। তখন হুয়ান তাকে বলে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার রক্ত এবং তার রক্ত পরীক্ষা করে দেখো, তাহলেই তুমি জানতে পারবে যে আসলেই কোনটা সত্য। এসব কিছু বলে সে ওখান থেকে পুনর্জন্মের দরজার ভেতরে চলে যায়। এরপরেই রাজা বাড়ি ফিরে আসে আর সে রানীকে প্রচন্ড মিস করতে থাকে। তখনই তার কাছে ইউন আসে। ইউনকে দেখে সে কিছুটা বিরক্ত হয়। তখন ইউন তাকে বলে সে এখনো কেন রানী জুকে মিস করছে, সে তো তাকে একটুও ভালোবাসে না। যদি সে তাকে ভালোবাসতো তাহলে পুনর্জন্মের দরজায় সে যেতে পারতো না। আর সে রাজাকে বলে সে তাকে অনেক বেশি ভালোবাসে, এমনকি রানীর থেকেও বেশি। এটা শোনার পরে রাজা তার উপরে রেগে যায় আর তার গলা চেপে ধরে তাকে বলে সে কেন তার সাথে রানীর তুলনা করছে, তার সাথে তার কোনো তুলনাই হয় না, সে তার নখের যোগ্যও না। তাই ভবিষ্যতে সে যেন তাকে এরকম ধরনের কোনো কথা আর না বলে, আর তাকে সেখানে ফেলে রেখে চলে যায়। এর পরের সিনে দেখানো হয় সে ওই স্মৃতি ফিরিয়ে আনার গাছটা হাতে নিয়ে
নিয়ে পুনর্জন্মের ব্রিজের উপরে চলে গেছে। তখনই সেখানে তার কিছু সৈন্য আসে আর তাকে বলে সে পাতালের রাজা, তাই সে যদি পুনর্জন্মের গেটে প্রবেশ করে তাহলে প্রখর রোদে সে পুড়ে যাবে, এমনকি সে তার শক্তিও হারাবে। এছাড়াও পুড়ে ছাই হয়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। তাই যদি আপনার কিছু হয় গোটা পাতাল রাজ্য ধ্বংস হয়ে যাবে। দয়া করে আপনি যেটা করতে যাচ্ছেন সেটার ব্যাপারে আরেকবার ভাবুন। কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না আর সেই পুনর্জন্মের দরজায় প্রবেশ করে। পরের সিনে আমরা পাতালের রাজাকে দেখতে পাই। তার শক্তি এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। সে আহত এবং জীর্ণশীর্ণ অবস্থায় আছে। শক্তি হারিয়ে ফেলার কারণে তার মাথার চুলগুলো এখন সাদা হয়ে গিয়েছে। সেখানে বসে সে অনুরোধ করছিল যাতে দরজা খুলে দেওয়া হয়। সে এখানে ওই স্মৃতি ফিরিয়ে আনার গাছ নিয়ে এসেছে। এখানে আসতে তার অনেক কষ্ট হয়েছে এবং অনেক কিছুর সাথে মোকাবেলা করে সে এখানে এসেছে। আমার পাপ অনেক বড়, তাই আমি শাস্তিও পেয়েছি। তাই আমি তোমার কাছে আর একটা বার সুযোগ চাইছি। প্যালেসের বাহিরে বসে বসে সে এসব কথা বলছিল এবং ধীরে ধীরে সে অসুস্থ হয়ে পড়ছিল, যেন সে মারা যাবে। তখনই আমাদেরকে ভেতরের সিন দেখানো হয়। সেখানকার একজন প্রহরী রানীর কাছে গিয়ে বলে, গেটের বাহিরে একজন সাধারণ মানুষ আপনার সাথে দেখা করতে চাচ্ছে। মনে হচ্ছে সে ধীরে ধীরে মারা যাচ্ছে। আপনি কি সত্যি সাধারণ কোনো মানুষের সাথে দেখা করতে চান না? তার এই কথা শুনে রানী বাহিরে আসে এবং রানীকে দেখে রাজা কষ্ট করে তার দিকে এগিয়ে আসে আর তাকে বলে, আমি অনেক কষ্ট করে আত্মা এবং স্মৃতি ফিরিয়ে আনার গাছ এনেছি 3টি রাজ্য এবং 6টি পথের মাধ্যম দিয়ে। এই রাজ্যগুলো পেরিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমাদের ভেতরে কি হয়েছিল আমি এত কিছু বলতে চাই না, শুধু বলতে চাই তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমিও তোমাকে পেতে চাই। কিন্তু আমি অনেক ভুল করেছি, তাই আমি উপযুক্ত শাস্তিও পাচ্ছি। আমি সত্যিই জানি আমি অনেক ভুল ছিলাম, কিন্তু আমি শেষবারের মতো আর একটা সুযোগ চাচ্ছি। সে এসব কথা বললেও রানী তো তাকে চিনতেই পারছিল না আর তাকে বলছিল আপনি যাকে খুঁজছেন সে আমি নই। এরপরেও রাজা তাকে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু রানীর কিছুই মনে পড়ে না। তখন তার মনে পড়ে যায় তার সাথে আনা সেই গাছের কথা। এরপর সে ওই গাছটি তাকে দেখিয়ে বলে, এটা দিয়ে আপনি সবকিছু মনে করতে পারবেন। কিন্তু রানী তার কোনো কথাই শোনে না আর সে দরজা দিয়ে ভেতরে চলে যায়। এতক্ষণ হুয়ান তার মাথায় ছাতা ধরেছিল আর যাওয়ার সময় সে প্রহরীদেরকে বলে তারা যাতে দরজাটা বন্ধ করে দেয়। আসলে এখানেও রানী জু একজন সাধারণ মানুষ ছিল না, এখানেও সে একজন রানীই ছিল, তাই সবাই তার আদেশ মানতে বাধ্য। এদিকে পাতালের রাজাও তাকে পেছন থেকে ডাকতে ডাকতে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। তখনই গেটের প্রহরীরা তাকে অনেক মারধর করে। সে যখন আহত হয়ে রাস্তায় পড়েছিল তখনই তার কাছে ইউন আসে আর তাকে সামলাতে সামলাতে বলে, তুমি যখন চলে গেলে তখন আমারও গর্ভপাত হয়েছিল। তুমি আমাকে ছেড়ে কেন চলে আসলে? আমার পেটেও তো তোমারই বাচ্চা ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তো তোমাকে খুঁজতে খুঁজতে এই পৃথিবীতে চলে এসেছি। আর তুমি নাকি পড়ে আছো জুয়ের জন্য। তখন রাজা তাকে চুপ করতে বলে আর তাকে বলে জু তাকে কখনোই ত্যাগ করবে না, সে অবশ্যই তার কাছে আসবে। তারা দুজন কথা বলছিল তখনই সেখানে জু চলে আসে। জুকে দেখার পরপরই রাজা তার প্রাণ ত্যাগ করে। এটা দেখে ইউন অনেক কষ্ট পায় আর জুয়ের দিকে তাকিয়ে বলে আপনিই বিজয়ী। এটা বলে সে তার প্রাণ ত্যাগ করে এবং সেটা পাতালের রাজাকে দান করে দেয়, যার কারণে সে আবারও তার জীবন ফিরে পায়। এরপরই ওপর থেকে একটা গায়েবী আওয়াজ ভেসে আসে আর জুকে বলা হয় এখন পাতালের রাজার পুনর্জন্ম হয়েছে, তাই সে চাইলে আবারও তার কাছে ফিরে যেতে পারে। এদিকে পাতালের রাজাও আবার তার কাছে তাকে ফিরে আসতে বলে। তখন সে তাকে বলে পরবর্তী 3টি পুনর্জন্মে যান। পুনর্জন্ম শেষ হওয়ার পরে জাহান্নামের 18 স্তরে প্রতিফলন করতে যান। এটাই হলো আপনার পাপের শাস্তি। এটা শুনে রাজাও তাকে বলে আমি আপনার কাছে ক্ষমা চাই না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর কখনোই আমার সাথে দেখা করতে চান না। তখন জু তাকে বলে আপনি চিন্তা করবেন না, আমি ঈশ্বরত্বে আরোহণ করতে যাচ্ছি এবং এরপরে আমি নিজের জন্য বাঁচব। রাজা এই সব কিছু মেনে নেয় আর সে ওখান থেকে পুনর্জন্মে চলে যায়। সে চলে যাওয়ার পর একটা গায়েবী আওয়াজ জুকে বলে তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, এটাই ছিল শেষ প্রেমের পরীক্ষা, এখন তুমি আরোহণ করতে পারো। এরপরে আমরা আবারও জুকে পাতালে দেখতে পাই। সেখানে ওই ব্রিজের ওপরে সবাই মিলে লাল ফানুস ঝোলাচ্ছিল। এটা দেখে জু তাদেরকে জিজ্ঞাসা করে তারা এসব কেন ঝোলাচ্ছে। তখন সৈন্য তাকে বলে আগের রাজা তাদেরকে আদেশ করেছিল যে পূর্ণিমার দিনে তারা যাতে লণ্ঠন জ্বালায়, তাই তারা প্রতি পূর্ণিমাতে এই কাজ করে। তখনই জুয়ের মনে পড়ে যায় তার গত জন্মের কথা।
যখন পাতালের রাজা তাকে বলেছিল পূর্ণিমার দিনে সে এখানে একটা জাহান্নাম তৈরি করবে আর তার সামনে সবাই লাল লণ্ঠন জ্বালিয়ে রাখবে। এখন জু দেবী হয়ে গিয়েছে আর পাতালের রাজার সমস্ত শাস্তি কাটিয়ে ওঠার জন্য অপেক্ষা করছে। আর এই গল্পের শেষে আমাদেরকে জানানো হয় পাতালের রাজা 18 বার বিয়ে থেকে পালানোর পরে জু আবারও পুনর্জন্ম নেয়। আর এখানেই আজকের মুভিটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।